যে আমাদের ছেলেমেয়েরা একটু রোজগার করতো ফিতে ফিতে কেটে। উনি এমন ফিতে কেটে চলেছেন যে আমাদের ছেলেমেয়েরা রোজগার করা বন্ধ হয়ে যাচ্ছে মধ্যিখান থেকে। একটা আন্তরিকতা ছিল, যে আন্তরিকতাটা এই তথাকথিত কর্পোরেটরা যখন পুজো দখল করলো, এই আন্তরিকতাটা চলে গেল। কয়েকটি রাজ্যে জোর করে রাজনৈতিক প্রয়োজনে জোর করে খাওয়া দাওয়া বন্ধ করা হচ্ছে। আমরাই হয়তো শেষ প্রজন্ম যারা 6টা ঋতু দেখেছি। আমাদের সঙ্গে কিন্তু মুসলমান এবং খ্রিশ্চান ছেলেরা এবং চাইনিজ ছেলেমেয়েরা তারা কিন্তু দুর্গাপুজোয় একই কাজ করত। আমাদের চারপাশে কিছু কিছু মানুষ এমন থাকেন যাদের পরিচয় বা যাদের সম্পর্কে বলার জন্য আলাদা করে কোনো শব্দ লাগে না, কারণ তারা তাদের নিজেদের কাজেই নিজেদের এমন একটা জায়গা করে ফেলেছেন যে আলাদাভাবে কোনো পরিচয় তাদের সত্যি প্রয়োজন হয় না। আরপ্লাস নিউজে আজকে আমরা আমাদের মধ্যে সেরকমই এক ব্যক্তিত্বকে পেয়েছি, একদম সরাসরি তার সঙ্গে কথা বলবো, অভিনেতা চন্দন সেন। প্রথমে আরপ্লাস নিউজে আপনাকে স্বাগত। একেবারে পুজোর মধ্যেও আকাশে বাতাসে যখন পুজোর গন্ধ, তখন তো কাজ চলছে। তো পুজোর সময় এই যে কাজের বিষয় বা মহালয়ার দিন এই যে কাজের বিষয়, কেমন লাগে এই বিষয়টা, এই ব্যস্ততাটা? না, আমাদের তো এই সময়টা সবচেয়ে বেশি চাপ চলে। চাপ মানে কেন চলে? এই যে 4টে দিন ছুটি হবে না, ফলত সেই এপিসোডসগুলো তো রেডি করতে হবে। সেই কারণের জন্য আমাদের এই সময়টা খুবই চাপ চলে এবং পুজোর পরেও বেশ কিছুটা চাপ চলে। আর পুজো ছোটবেলায় ঠিক যা যা করার দরকার ছিল তাই করেছি। অর্থাৎ চাঁদা তোলা, ঠাকুর আনা, প্রসাদ বিতরণ এবং বিসর্জন, এই সবই করেছি এবং ভালোও লাগতো করতে। মানে এই শুরু হলো, শেষ হবে হচ্ছে সরস্বতী পুজোয় গিয়ে। এটার সঙ্গে বরাবরই একটা সময় যুক্ত থেকে যেত। 20-21 বছর যখন বয়স ছিল, পাড়ায় পুজো হচ্ছে, ঠিক আছে, গিয়ে একটু বসলাম, সকলের সঙ্গে গপ্পগাছা করলাম, একটু খাওয়া দাওয়া হলো আর কি বিভিন্ন বাড়িতে। কিন্তু আমার একটা বড় সুবিধা হচ্ছে এই পাকসাগা সিআইটি রোডে পদ্মপুকুরে বড় হয়েছে। ফলত আমাদের পাড়াটায় কসমোপলিটান একটা পাড়া। প্রচুর মুসলমান পরিবার, প্রচুর খ্রিশ্চান পরিবার এবং প্রচুর চাইনিজ ছিলেন মানে ওই 80 দশকটায় পর্যন্ত। তো ফলত আমরা যেমন ঈদের মাংস বিক্রি করেছি, দুলদুল বাঁশ তৈরি করেছি, আবার একই সঙ্গে মানে যে মাস হতো 24 তারিখের মাস, সেই 24 তারিখের মাসেও মানে ডিসেম্বরের 24 তারিখের মাস, সেই মাসেও পার্টিসিপেট করেছি, আলো লাগিয়েছি, ইত্যাদি ইত্যাদি। আবার চাইনিজদের ড্রাগনের মধ্যেও নেচেছি। ফলত আমি খুব সৌভাগ্যবান যে আমার বড় হওয়াটা একটা খুব কসমোপলিটান এরিয়ায় হয়েছে এবং যেখানে তথাকথিতভাবে আমাদের সঙ্গে কিন্তু মুসলমান এবং খ্রিশ্চান ছেলেরা এবং চাইনিজ ছেলেমেয়েরা তারা কিন্তু দুর্গাপুজোয় একই কাজ করত। মানে সেটা মানে যারা তৎকালীন সময়ে দেখেছে তারা জানে যে কি একটা অসম্ভব মজার বিষয় ছিল। মুসলমান ছেলেরা শুধুমাত্র প্রসাদটা খেতেন না, বা মেয়েরা প্রসাদটা খেতেন না, কিন্তু বাকি চাঁদা তোলা, ঠাকুর আনা, বিসর্জন সবেতে তারা থাকতো। মানে সব, মানে খ্রিশ্চান বলুন, চাইনিজ বলুন, লোকে অবাক হয়ে যেত যে চাইনিজরা এই পুজোটায়, পার্টিকুলার সিআইটি রোডের পুজোটায় ওরা নাচতে নাচতে যাচ্ছে কেন বা ঠাকুর আনছে কেন, খুব অবাক হতো লোকে। কিন্তু সত্যি সত্যি কসমোপলিটান এরিয়া মানে মানে সত্যি বলতে কি, মানে আমাদের সারা বছর ধরে একটা ওইরকম উৎসবের আবহাওয়া লেগে থাকতো। তার সঙ্গে খেলাধুলো ছিল, ইত্যাদি ইত্যাদি। সেটা এখন আমি বেশ কিছু বছর এমন একটা সময় ছিল হচ্ছে যে আহ, আম, এই শান্তিলাল মুখার্জিদের নিয়ে আমি ওই সপ্তমীতে নর্থ, অষ্টমীতে সাউথ, নবমীতে সেন্ট্রাল, এরম করে ঘুরে বেড়াতাম পায়ে হেঁটে। তো তারপর একটা সময়ের পর এখন তো
সেটা হয় না, আর আমি পুজোতে থাকিও না এখন। এই যে এত ভালোভাবে একটা ছোটবেলার পুজো কাটানো, এখন হয়তো বিভিন্ন কারণে সেইভাবে পুজো যাপন করা হয় না। কিন্তু ওই পুজোটাকে আজকের আপনি মিস করেন? হ্যাঁ, হ্যাঁ, শুধু পুজো নয়, সমস্ত আ পরিবেশটাকেই মিস করি। কারণ তার মধ্যে না একটা আন্তরিকতা ছিল। পাড়ার সকলের একটা আন্তরিকতা ছিল। এই যে বললাম মুসলমান ছেলেরাও চাঁদা তুলতে যাচ্ছে, ঠাকুর আনতে যাচ্ছে, বিসর্জনে যাচ্ছে, খ্রিশ্চান ছেলেরাও যাচ্ছে। ওই আন্তরিকতাটা ছিল। যে আমাকেও ভোর ৫ টার সময় উঠে আগের রাত্রির থেকে আলো-টালো লাগিয়ে ২৪শে ডিসেম্বরের মাস অ্যা যাতে ওরা সকলে অ্যাটেন্ড করতে পারে, তার জন্য আমাকে রেডি করতে হবে। আম আ ঈদের মাংস বাড়ি, বাড়ি বিলি করতে হবে। এস একটা আন্তরিকতা ছিল। যে আন্তরিকতাটা এই তথাকথিত কর্পোরেটরা যখন পুজো দখল করল, এই আন্তরিকতাটা চলে গেল। এখনো কিছু পাড়া আছে আমি জানি, যেখানে খুব ছোট করে হয়তো পুজো হয়। কিন্তু আপনি গিয়েই বুঝতে পারবেন যে ওখানে একটা আন্তরিকতা আছে। সবার সঙ্গে সবার একটা মানে প্লাস্টিক স্মাইল নেই। এরা খুব মানে সত্যি, সত্যি কেউ ভোপালে থাকে, কেউ ভুবনেশ্বরে থাকে, কেউ পুনায় থাকে। তারা সব আসেন ওই সময় বাড়িতে এবং পাড়ায় থাকেন। এমনকি যারা বিদেশেও থাকেন, তারা তো ওরমভাবে আসতে পারেন না। তো একটা আন্তরিকতা ছিল। যে আন্তরিকতাটার অভাব এখন খুব বোধ করি আমি। এবং আপনি যেরকমটা বললেন যে এই গোটা বছরটাই একটা উৎসবের আবহে কাটতো। এর পাশাপাশি পুজোর স্মৃতি বলতে বা ছোটবেলার পুজোর স্মৃতি বলতে কি মনে পড়ে চন্দনদা? আ ২০-২১ বছর বয়সে ঠিক যেটা হওয়ার কথা সেটাই। সুন্দর, সুন্দর মেয়ে আসবে তারা তাদের দেখা এবং শুধু তাই নয়, ম্যাডক স্কোয়ারে আমাদের একটা কতগুলো জায়গা ছিল। যেখানে নর্থ ক্যালকাটায় বাগবাজার বিশেষ করে অ্যা সেখানে শুধু মেয়েদেরই দেখতে যাবো বলে আরকি যাওয়া, এরকম অনেক মজার ঘটনা থাকতো। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে ঠিক ওই লক্ষ্মী পুজোয় যেমন পরের দিন পেট খারাপ হবেই, তার কারণ হচ্ছে একগাদা বাড়িতে খেয়ে বেড়ানো। বিশ আর আমি যেহেতু আমার বাবা পূব বাংলার, মা পূব বাংলার, ফলত লক্ষ্মী পুজো ২ রকমের ব্যাপারে থাকতো। আর যে বাড়িতে সিন্নি হতো, সে বাড়িতে আমাদের মানে ঢুকতে না দিলে জানলায় তোমার ঠুকতাম যে সিন্নি আছে, মানে বিশেষ করে সত্যনারায়ণ পুজোর সিন্নি। এই খাওয়ার জন্য কত বাড়িতে ঘুরে বেড়াতাম। আর নিজেরা সরস্বতী পুজো করার জন্য সে শিয়ালদায় যেতাম। পয়সা থাকতো না। ফলত মাঝে মধ্যে টুকটাক চুরিও করতাম ফল। এরকম আরকি মজা। সারারাত জেগে প্যান্ডেল বানাতাম, নিজেরা হাতে করে প্যান্ডেল বানাতাম, এইসব। এবং পুজো মানে তো একদম কবজি ডুবিয়ে খাওয়া-দাওয়া। এখন আপনার কাজের জন্য বা বিভিন্ন রকম বিষয়ের জন্য খাওয়া-দাওয়ার ক্ষেত্রে কি কিছুটা রেস্ট্রিকশন এসছে? আগের মতন করে পুজো মানে দেদার খাওয়া-দাওয়া সমস্ত রকম ডায়েট ভুলে গিয়ে নাকি যেরকমভাবে সারা বছর চলে বা আমাদের বাঙালিদের যেটা রয়েছে যে নবমীর দিনটা নবমীর দুপুর মানে একদম মাটন ছাড়া আমরা কোনো কিছু ভাবতে পারি না। খাওয়া-দাওয়া নিয়ে কি বলবেন? আমি অত্যন্ত আশঙ্কিত। আশঙ্কিত মানে বাগুইআটিতে যেটা ঘটেছে, সেটা এই বিরিয়ানি দিয়ে নামিয়ে দিতে হবে। এরপরে বলবে সপ্তমীতে আপনি ইলিশ খাবেন না, অষ্টমীতে মাংস খাবেন না, নবমীতে মাংস খাবেন না। আমি বেশ আশঙ্কিত এবং এটাকে ইমিডিয়েটলি বন্ধ যদি না করা যায়, এটাকে রাজনৈতিক কারণে যদি প্রশ্রয় দেওয়া হয়, তাহলে যে নৈতিক নেতারা এটা প্রশ্রয় দিচ্ছেন বা শেয়ালদার বুকে কারো সাহস হবে, এটা কোনোদিন ভাবিনি যে বাংলায় কেন কথা বলছো তুমি বাংলাদেশী বলা। এটা একটা ভয়াবহ মানে অবস্থা হয়ে দাঁড়িয়েছে। দিল্লিতে বাজার বন্ধ করে দিচ্ছে তার কারণ গায়ে মন্দির। এ এ এটা খাওয়া-দাওয়ার প্রসঙ্গে এলেই এখন এটাই সবচাইতে বেশি মনে পড়ছে। অথচ ভারতবর্ষের ৮৩% মানুষ, ১৪০ কোটি দেশের ৮৩% মানুষ, তারা কেউ নিরামিষাশী নন। কেউ না। অনেকের মানে আমারই যেমন একটা সময় ধারণা ছিল কেরালায় গিয়ে কি খাবো? কেরালায় গিয়ে দেখতে পেলাম দারুণ সব আ আমিষ খাবার-দাবার আছে। সারা ভারতবর্ষ জুড়েই তাই। কয়েকটি রাজ্যে জোর করে রাজনৈতিক প্রয়োজনে জোর করে খাওয়া-দাওয়া বন্ধ করা হচ্ছে।
যেটা এক্ষুনি বন্ধ হওয়া দরকার। মানুষ কি খাবে, মানুষ কাকে উপাসনা করবে, মানুষ কি পড়বে বা কি বই পড়বে, এটা এই উম স্বৈরাচারী এবং ফাসিস্ট যে আক্রমণ ভারতবর্ষে নেমে এসছে, সেটা একটা অসম্ভব ব্যাপার। এর পাশাপাশি পুজোর যে একটা তো পরিকল্পনা আমাদের কম বেশি সবারই থাকে। আপনি কি করছেন এবার পুজোয়? আমি থাকি না তো, আমি বাইরে চলে যাই। এবারও শেষবেলায় বাইরে যাওয়ার আমার একটি আমার আমার দার্জিলিং হচ্ছে ঋষভ। আমি দার্জিলিং যাই না। দার্জিলিংকে অ্যাভয়েড করি। কারণ আমার দার্জিলিং যাওয়া আর বড়বাজার যাওয়া একই রকম মনে হয়। আ আমার দার্জিলিং হচ্ছে ঋষভ। এই একদিন গিয়ে ঘুরে আসবো। একটা গোটা বেলা কাটিয়ে আসবো। আর তাছাড়া আমার আ রিফিউট যদি কিছু বলেন, তাহলে সেটা হচ্ছে আমার তাপস বলে আমার একটি ছেলে আছে। ওর খুব ভালো একটা হোটেল, ছোট হোটেল করেছে। আমি ওইখানে গিয়ে থাকি ১-১.৫ দিন। তারপর এদিক-ওদিক যাই। এবারে জলদাপাড়া যাবো, কারণ বাড়ির লোকজন গন্ডার এখনো দেখেনি। তো ফলত আশা করছি যে, মানে আমি তো বলি জ্যাঠামশাই, আ হাতিকে বলি দাদু। তো জ্যাঠামশাই, দাদুদের সঙ্গে দেখা হবে। মামা-মামীদের সঙ্গে দীর্ঘদিন দেখা হয়নি। এইবার তাদের সব ভাগ্না-ভাগ্নি হবে। এই সময়টায় যেতে হয়। কারণ ভাগ্না-ভাগ্নিকে নিয়ে মামা-মামীরা বেরোন। বিশেষ করে মামী। মামী তো আর মানে বাগমামী তো ভাগনা-ভাগ্নিদের ২.৫ বছর বয়স না হলে বার করেন না। ২.৫ মাস বয়স না হলে বার করেন না। তো এই সময়গুলোতে ওইখানেই আমার মানে যতটা সম্ভব আত্মীয়-স্বজনের সঙ্গে থাকা যায় আরকি। যদি সময় হয় ছোটবেলার পুজোয় ফিরে যাবেন? নাকি কলকাতা থেকে এই কলকাতার পুজোর যে ভিড়, সেই ভিড় পালিয়ে একটু নিজের মতন করে থাকা, কোনটা বেছে নেবেন? না, সময়কে তো আর পিছন দিকে নিয়ে যাওয়া যায় না। সময় সবসময় সামনে এগোয়। যারা বলেন হিস্ট্রি রিপিটস, তারা তাহলে তাদের মেনে নিতে হয় যে সময় দাঁড়িয়ে রয়েছে। এই আপনি যতক্ষণে প্রশ্ন করেছেন তার মধ্যে সময় চলে গেছে। তো সুতরাং সময়কে কখনো ফেরত দেওয়া না। কিন্তু ওই সময়টা আলাদা সময় ছিল। ৮০ দশক, ৭০ এর দশক, সময়টা আলাদা সময় ছিল। যে সময় পুঁজির দাপট ছিল না। পুঁজি তার নিজস্ব নিয়ন্ত্রণ ৯০ সালের পর থেকে তৈরি করল এবং এখন তার ফল ফলছে সারা ভারত জুড়ে। একেবারেই তাই। আমরা একদম আমাদের এই আলোচনা, আমাদের গল্পের একদম শেষের দিকে চলে এসেছি। এই যে এখন আ মহালয়া থেকেই পুজো উদ্বোধন হয়ে যায় বা মহালয়া থেকেই সাধারণ মানুষ ঠাকুর দেখতে বেরিয়ে পড়েন। আপনার সময় বা আমরা যখন ছোট থেকে বড় হয়েছি তখনও এই বিষয়টা আমরা তো দেখিনি। আমাদের পুজো শুরু হতো পঞ্চমী বা ষষ্ঠী থেকে। কিন্তু এখন আরো এগিয়ে এসছে, ক্রমশ এগোচ্ছে। মহালয়া থেকেই সাধারণ মানুষের ভিড় জমছে রাস্তায়, প্যান্ডেলে, প্যান্ডেলে ভিড় জমছে। কিভাবে দেখেন এই বিষয়টা? এটা তো একেবারেই মানে এক তো মাননীয়ার নিজস্ব সংস্কৃতি, যে সংস্কৃতি দিয়ে উনি ভোট ক করেন বা ভোট লুট করেন, মাননীয়ার নিজস্ব সংস্কৃতি। আর তার সবচাইতে বড় কথা হচ্ছে, আমার একটু একটা অভিযোগও আছে মাননীয়ার প্রতি, যে আমাদের ছেলেমেয়েরা একটু রোজগার করত ফিতে-টিতে কেটে। উনি এমন ফিতে কেটে চলেছেন যে আমাদের ছেলেমেয়েরা রোজগার করা বন্ধ হয়ে যাচ্ছে মধ্যিখান থেকে। আমি কোনোদিন করিনি বা আমি পুজোর সঙ্গে কোনো সংস্রব রাখিনি। ওই যখন ছোটবেলায় ছিলাম। তারপর থেকে পুজোর সঙ্গে কোনো সংস্রব রাখিনি। কিন্তু আ এই সংস্কৃতিটা ঠিক সংস্কৃতি নয়। বাঙালির জন্য ঠিক সংস্কৃতি নয়। এই সংস্কৃতির বদল হওয়া খুবই দরকার। বন্ধ হওয়াটা হলে আরো ভালো হয়। মহালয়ায় যেমন মানুষ পিতৃতর্পণ করতে যাবেন, যাবেন। তারপর মানে এই যে এক্সাইটমেন্টটা না, যে পঞ্চমীর দিন রাত্তিরে হোক বা ষষ্ঠীর একদম সকালবেলা হোক, এই যে ঠাকুর এসে প্যান্ডেলে ঢুকবে, এই এক্সাইটমেন্টটাই চলে গেছে। মানে ওইটাতে কি একটা এক্সাইটমেন্ট ছিল, কি করে বোঝাবো? মানে পাশের পাড়ায় আগে আমাদের পাড়ার অ্যা আ মণ্ডপে ঠাকুর ঢুকে যাবে। সেটার একটা কম্পিটিশন ছিল।
ঠিক ওই ফুটবল ক্রিকেটের খেলার মতো, শিল্ড জেতার মতো সেই এক্সাইটমেন্টটাই চলে গেছে। এবং এই যে পাড়ার মহিলারা তারা বাড়িতে আমাদের ওই সময়টা তো বাড়িতে তখনও বাড়িতেই পিঠে-পুলি হতে পারত, নাড়ু হতো বাড়িতে। এখনকার মতন তো আর প্লাস্টিকে করে প্রিজারভেটিভ দিয়ে সারা বছর হয় না। বা মানে দেখুন, আমি একটা কথা বললে হয়তো অনেক মানুষ বিরক্ত হবেন। অবশ্য আমি কথা বললেই মানুষ বিরক্ত হন, আমি লক্ষ্য করে দেখেছি। ঠিক আছে, তাতে আমার কিছু যায় আসে না। দেখুন, এই আমরাই হয়তো শেষ প্রজন্ম যারা ৬টা ঋতু দেখেছি। সত্যি, সত্যি ৬টা ঋতু দেখেছি। এই কলকাতা শহর ভারতবর্ষে আমরাই হয়তো শেষ প্রজন্ম। আমার ওইটা সবচাইতে খারাপ লাগে যে এ ওইটা আমাদের এই বর্তমান প্রজন্ম, আগামী প্রজন্ম তারাই ৬টা ঋতু দেখতে পারবে না। এবং ৬টা ঋতুর যে মজা, সেই মজাটাও তারা পাবে না। এটা আমার খুব মানে শঙ্কার জায়গা। অনেক ধন্যবাদ চন্দনদা। আমরা সরাসরি এতক্ষণ কথা বলছিলাম অভিনেতা, নাট্যকার চন্দন সেনের সঙ্গে, এবং এই মুহূর্তে যেভাবে পুজো হয় তার সঙ্গে তার ছোটবেলায় তিনি যেরকম পুজো দেখে বা যেরকমভাবে পুজোর আয়োজন করে বড় করেছেন, অনেকটা তফাৎ। এবং একেবারেই তিনি যেরকমটা বললেন, সময়কে তো কখনো পিছিয়ে নিয়ে যাওয়া যায় না। সময়ের সঙ্গে সঙ্গে আমরাও ক্রমশ এগিয়ে যাচ্ছি, এবং আমরা হয়তো সবাই চাই ছোটবেলায় ফিরে যেতে, কিন্তু সেটা আর সম্ভব হয় না। তাই ছোটবেলার সমস্ত স্মৃতি আমাদের মনের মধ্যে থাকে। ঠিক যেরকমভাবে চন্দন সেনের মনের মধ্যেও কিন্তু রয়েছে তার গোটা বছরটাই একটা উৎসবের আবহে কাটানোর স্মৃতি। পুজোর সময় তিনি কলকাতায় থাকেন না, খুব একটা ভালোও লাগে না। তাই পুজোর সময় একটু নিজের সঙ্গে নিজে থাকতে, পরিবারের সঙ্গে থাকতে, এবং অবশ্যই একটু নিজেকে ফিরে পেতে তিনি নিজের মতন করে পছন্দের গন্তব্যে হারিয়ে যান। ক্যামেরায় সুদীপ সাহার সঙ্গে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, আর প্লাস নিউজ, কলকাতা।